আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, কোরআন শিক্ষার আজকের এই আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা গত ক্লাসে যে বিষয়টা শিখলাম, আরবি ২৯ টি হরফ শিখলাম। তো এই ২৯ টি হরফ আমরা পড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনার যদি ২৯ টি হরফ জানা হয়ে যায়, তাহলে আপনাকে এখন অবশ্যই এই বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দিয়া শিখতে হবে। এটাই হচ্ছে মেইন ফাউন্ডেশন। এটা আপনার যত সুন্দর হবে, আপনার পড়া ততই সুন্দর হবে। আপনি তত বেশি সুন্দর করে পড়তে পারবেন। সেটা হচ্ছে মাখরাজ। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে মাখরাজ। অর্থাৎ আমরা ২৯ টি হরফ পড়ার জন্য আমাদেরকে ১৭ টি মাখরাজ শিখতে হবে। আমরা আজকে এই ১৭ টি মাখরাজ আপনাদেরকে আ আমরা সাধারণত ধারাবাহিকভাবে মুখস্থ করি। মুখস্থ করার পরে দেখা গেছে আমাদের আ মুখস্থ করার পরে আমরা আর ভালোভাবে পারি না। তো আজকে আমরা আ আপনারা চেষ্টা করবেন যে আমার সাথে বিষয়টা আ নিজেদের মধ্যে আয়ত্ত করে নেওয়ার জন্য আজকে আমরা একটু ভিন্ন পদ্ধতি দেখব। এই পদ্ধতিতে আপনারা আয়ত্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পদ্ধতিটা হচ্ছে, ১ম কথা হচ্ছে আমরা এই বিষয়টা পড়েছি যে আরবি হরফ ২৯ টি, মাখরাজ হচ্ছে ১৭ টি। তো ১ম এ আমরা জেনে নেব যে মাখরাজ যে ১৭ টি, এই ১৭ টি মাখরাজ আমাদেরকে পড়ার জন্য আমাদেরকে মাখরাজ জিনিসটা কি এটা বুঝতে হবে। আমরা ১ম এ বুঝে নেই মাখরাজ হচ্ছে উচ্চারণের স্থানকে বলা হয়। অর্থাৎ আমরা যে জায়গা থেকে উচ্চারণ করব, ওই জায়গাটাকেই বলা হয় মাখরাজ। মানে আমরা আমাদের কণ্ঠনালী থেকে এখন কোন জায়গা থেকে আমরা উচ্চারণ করি? আমরা এই ৩ স্থান থেকে আমরা উচ্চারণ করি। ১ নাম্বার হচ্ছে ঠোঁট, তারপর হচ্ছে মুখের ভিতর থেকে, তারপর হচ্ছে কণ্ঠনালী থেকে। অর্থাৎ কণ্ঠনালী থেকে এবং মুখের খালি জায়গা হইতে এবং ২ ঠোঁট হইতে আমরা কি করি? আমরা সাধারণত আমরা উচ্চারণ করে থাকি। আমরা কথা বলে থাকি। এটা নিয়ে আরো অনেক কথা আছে যে আমরা কথা বলার যে যন্ত্রগুলো এগুলো অনেকটা আরো বিষয় আছে। তো মূল বিষয় হচ্ছে এই ৩ টা। তাহলে আমাদের এখানে মূল বিষয় জানার বিষয় হচ্ছে যে উচ্চারণের যে স্থানটা সেটাকেই মাখরাজ বলা হয়। তো চলুন আমরা তাহলে দেখি। আমরা এখানে ১ নাম্বার মাখরাজ থেকে শিখব না। আপনারা দেখতেছেন ১৫ নাম্বার মাখরাজ থেকে। তো এখানে নাম্বার কোনো ম্যাটার না। এখানে ম্যাটার হচ্ছে যে আপনি ১ম এ আলিফ শিখেছেন। আলিফ, এই আলিফটা এটা মুখের খালি জায়গা হইতে আলিফ এভাবে করে উচ্চারণ হয়। এটা দেখে আপনারা শিখে নিতে পারবেন। আমরা আপনাদেরকে মাখরাজের একটি প্র্যাকটিক্যাল ভিডিও এখানে শেয়ার করব। সেটা দেখে আপনারা আরো ভালো বেশি উপকৃত হতে পারবেন। ২ নম্বরে হচ্ছে যে বা। এখন এই বা হরফটা এখন আমরা ১ নাম্বারটা আলিফ এটা আমরা জানলাম। ২ নাম্বারটা আমরা জানবো এটার মাখরাজ কি, কিভাবে উচ্চারণ করা হয়। এর জন্য আমরা এখানে মাখরাজের নাম্বার কোনো ম্যাটার না। আমরা ম্যাটার করছি হরফগুলোকে ধারাবাহিকভাবে যে হরফের যে মাখরাজ, সেই হরফের সাথে সেই মাখরাজ আমরা নিয়ে আসবো। এখানে বা এর সাথে ৩ টা হরফ আছে। ৩ টা হরফের উচ্চারণ একই রকম। সেটি হচ্ছে কি বা, ওয়াও, মিম। এই ৩ টা হরফের মাখরাজ একই জায়গা থেকে। এজন্য আমরা ১ম এ ৩ টা নিয়ে আসলাম। তাহলে আমরা ১ম এ জেনে নেই এই ৩ টা কোন জায়গা থেকে উচ্চারণ হয়। মাখরাজ মানে কি? উচ্চারণের স্থান। ওই স্থানগুলো কি, কি? ২ ঠোঁট হইতে, অর্থাৎ আপনার যে ঠোঁট, ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ২ টা ঠোঁট থেকে আপনি উচ্চারণ করবেন। আমরা যে ভিডিওটা দিব সেটা দেখে আপনি বেশি করে শুদ্ধ করে নিবেন। এখন আপনি শুনে আমার থেকে যেমন ওয়াও, বা, মিম এগুলো ঠোঁট থেকে আমরা উচ্চারণ করব। ২ নম্বর যে হরফটা সেটা হচ্ছে তা। এখন আমরা তা এর মাখরাজটা দেখব। আশা করি আপনাদের বা এর মাখরাজটা আপনাদের জানা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে যে ২ ঠোঁট হইতে বা, ওয়াও, মিম, বা, ওয়াও, মিম এই ৩ টা একই জায়গা থেকে, কিসে থেকে? ২ ঠোঁট হইতে উচ্চারিত হয়। তারপর আমরা যে হরফটা সেটা হচ্ছে তা। তা এর মাখরাজ আমরা জানবো। মাখরাজ কি? কোন জায়গা থেকে একটু উচ্চারণ হয়। তাহলে জিহ্বার আগা সামনের উপরের ২ দাঁতের গোড়ার সাথে লাগিয়ে পড়তে হবে। আপনি একটা কাজ করবেন যে আপনার যে জিহ্বাটা আছে, আপনি জিহ্বাটাকে আপনি
জিহ্বার আগাটা এই যে এখানে আমাদের জিহ্বা থাকে। আমরা জিহ্বার আগাটাকে কোথায় লাগাবো? সামনের উপরের ২ দাঁতের গোড়ার সাথে লাগাবো। আপনার জিহ্বার আগাটা আপনি এই সামনের উপরের ২ দাঁতের গোড়ার সাথে লাগাবেন। ২ দাঁতের গোড়ার সাথে লাগিয়ে বলবেন যে তা। ২ দাঁতের গোড়ার সাথে লাগিয়ে জিহ্বার আগা সামনের উপরের, সামনে কোথায়? উপরে। আপনি হাত দিয়ে ধরবেন যে আপনার এখানে কি বলা হচ্ছে? এখানে এগুলা আসলে আমরা মুখস্থ করি সবসময় যে ৩ নাম্বার মাখরাজে হলকের শুরু হইতে। কিন্তু একটা সময় আমরা হলক কি জিনিস সেটাই জানি না। সেজন্য আমাদের এগুলো আয়ত্ত হয় না। আপনি ১ম এ এখানে লেখাটা ফলো করেন। জিহ্বার আগা। আপনি জিহ্বার আগাতে আঙ্গুল দেন। আঙ্গুল দিয়া সামনের উপরের, সামনের উপর তো বুঝছেন, সামনের উপরের ২ টা দাঁতের গোড়ার সাথে জিহ্বার আগাটাকে লাগাবেন। লাগাই তারপরে লাগান এই যে লাগান এখান থেকে তা, তা, তা তাহলে তা এর সাথে আবার ৩ টা হরফ আছে। আমরা ৩ ওটা একসাথে নিয়ে আসলাম। তা, দাল, তা। তোয়া, দাল, তা। হ্যাঁ? তোয়া, দাল, তা। তো যেহেতু আমরা এদিক থেকে পড়তেছি, তো আমরা এদিক থেকে পড়ি তা, দাল, তোয়া। তবে মাখরাজের বইগুলোতে এই ধারাবাহিকতা আছে। তোয়া, দাল, তা। সেই হিসেবে এভাবে পড়লে আমাদের সবার জন্য ভালো হবে। তাহলে আপনি অন্য কোথাও যাই বেড়াবেন না। ত, দাল, তা, ত, দাল, তা। তাহলে দেখেন আমরা একটা হরফের সাথে বা এর সাথে ৩ টা মাখরাজ শিখে ফেলেছি। তা এর সাথে আবার ৩ টার মাখরাজ শিখে ফেলেছি। আপনি ১ম এ জিহ্বার আগাতে হাত দিবেন। হাত দিয়া জিহ্বার আগাটাকে সামনের উপরের ২ দাঁতের গোড়ার সাথে লাগাবেন। এরপরে বলবেন তোয়া, দাল, তা। আশা করি আপনাদের এটা হয়ে গেছে। এটা আপনারা এইভাবে করে প্র্যাকটিস করতে হবে অনেক সময় ধরে। যতক্ষণ পর্যন্ত আপনার উচ্চারণ সঠিক আপনার মনে না হবে, কাউকে না শোনাবেন। তারপরে আমরা এবার দেখব যে পরের হরফটি হচ্ছে সা। সা এটার মাখরাজ কি? সার মাখরাজ হচ্ছে জিহ্বার আগা ঠিক আগের কথা। জিহ্বার আগাতে হাত দেন। হাত দিয়া সামনের উপরের আগে লাগাইছেন কোথায়? ২ দাঁতের সামনের উপরের দাঁতের মাড়ির সাথে মানে অর্থাৎ গোড়ার সাথে। এবার লাগাবেন আগার সাথে, দাঁতের আগার সাথে। ওকে পরে আগেরটা আমরা বাদ দিয়ে এটা আবার বুঝার চেষ্টা করি। আপনি জিহ্বার আগাতে হাত দেন। সামনে যে আপনার উপরের ২ টা দাঁত আছে, এই ২ টা দাঁতের সাথে আপনার জিহ্বার আগাটা লাগান। এটা যদি আপনি লাগান, জিহ্বার আগাটা সামনের উপরের ২ টা দাঁতের সাথে, তাহলে আপনি যেকোনো কথা বললে কথাটা একটু ব্যা ব্যা মানে বেজে আসবে যে দ্যা, দ্যা, থা, থা নরম হয়ে আসবে। তো আমরা এভাবে বলবো আপনারা জিহ্বার আগাটা সামনের উপরের ২ দাঁতের আগার সাথে লাগাবেন। লাগাই বলবেন সা, সা, জাল, য, সা, জাল, য আবার সা এই যে এভাবে বলবেন না। এভাবে বললে দেখবেন যে এভাবে বলতে গেলে আপনার জিহ্বার আগাটা কোথায় লাগে? মাড়ির সাথে লাগে। কিন্তু আপনি যদি জিহ্বার আগাটা সামনের জিহ্বার আগা ধরবেন আঙ্গুল দিয়া। ধরে সামনের উপরে ২ টা দাঁতের সাথে আগে লাগাবেন। লাগাই এরপরে বলবেন সা, জাল, য আশা করি বুঝতে পেরেছেন। আমরা সামনে এগিয়ে যাই। এরপরে হচ্ছে জিম, জিম। জিমের মাখরাজটা কি? এখানে আমরা নাম্বার আমরা ধরি নাই। আমরা হরফের সিরিয়াল অনুযায়ী মাখরাজ নিয়ে এসেছি। যে হরফের সাথে যেটা। সা এর সাথে সা, দাল, দোয়া এই ৩ টা চলে এসেছে। ওকে। এভাবে ধারাবাহিক আস্তে একটা সময় আমাদের শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে জিম। জিমের সাথে জিম, শিন, জিম, শিন, ইয়া এই ৩ টা একই মাখরাজ। তো এগুলোর উচ্চারণ কি জিহ্বার মাঝখান। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাবেন। তার বরাবর উপরের তালু। এখন ১ম এ জিহ্বার মধ্যখানে আপনি হাত দেন। হাত দিয়া জিহ্বার মধ্যখানটা তার বরাবর উপরে যে একটা তালু আমাদের তালু আছে না? তালুতে লাগাবেন। লাগাই আপনি বলবেন যে জি। দেখবেন শক্ত হবে। যেকোনো উচ্চারণ ওখান থেকে করলে শক্ত হবে। জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া। কোত্থেকে উচ্চারণ করবেন? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগাবেন। তাহলে আপনার এটা হয়ে যাবে। এরপর আমরা সামনে এগিয়ে যাই। এরপর হচ্ছে হা, হা এর মাখরাজ। হা এর উচ্চারণ।
হা এর সাথে আরেকটা আছে আইন, আইন, হা, আইন। দেখেন আপনারা হা বলতে গেলে অনেকে হা বলে, হা। মানে বাংলা হ এর মতো হ, হা এরকম। কিন্তু এই হাটা একটু কোন জায়গা থেকে আসবে? কণ্ঠনালীর মধ্য হতে। কণ্ঠনালী কোনটা? কণ্ঠনালী হচ্ছে আমাদের গলার যে জায়গাটা থেকে আমরা উচ্চারণ করি, এটাকে কণ্ঠনালী বলা হয়। ভিডিওতে হলে আপনাদেরকে ধরে দেখাতাম। আমাদের ভিডিও আছে, সেখান থেকে আপনারা দেখে নিবেন। কণ্ঠনালীর মধ্যখান হইতে তো আ মধ্যখান হইতে যদি আপনি উচ্চারণ করেন, যেমন হা, আইন, হা, আইন, হা, হা, আইন। কণ্ঠনালীর মধ্যখান থেকে যদি আপনি উচ্চারণ করেন, তাহলে আইন এবং হা এর উচ্চারণটা সঠিকভাবে হবে। আপনারা শুনে, শুনে এবং কণ্ঠনালীর মধ্যখান থেকে আপনি উচ্চারণটা নিয়ে আসবেন। এভাবে করে আপনি এটা বারবার চেষ্টা করবেন। আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে যে হরফটা এটা হচ্ছে খ। খ এর সাথে আছে আরেকটি গইন। ২ টা একই জায়গা থেকে উচ্চারণ হয়। তাহলে এগুলো কোন জায়গা থেকে? হলকের কণ্ঠনালী, হলক মানে কণ্ঠনালী। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে উচ্চারিত হয়। কি, কি? খ, গইন। এই কণ্ঠনালীর শেষ ভাগটা বোঝার জন্য আপনাদেরকে একটু সহজ একটা উদাহরণ দিয়ে বলা যায়। সেটা হচ্ছে, আপনি যদি গলার মধ্যে পানি নেন গড়গড়া করার জন্য। তো পানিটা যেই জায়গা থেকে গড়গড়া করবেন, যে জায়গাতে গেলে আর পানিটা ভিতরে ঢুকে যাবে না, সেই জায়গাটাই হচ্ছে কণ্ঠনালীর শেষ। সেখান থেকে উচ্চারণ করলে আপনার গইন, খ উচ্চারণটা সঠিক হবে। যেমন খ, গইন, গইন, খ, খ, গইন। তাহলে কোন জায়গা থেকে? কণ্ঠনালীর শেষ ভাগ হইতে গইন এবং খ উচ্চারণ হবে। এরপরে আমরা চলে আসি যে দাল। দালটা আমাদের তায়ের সাথে হয়ে গিয়েছে, যে তোয়া, দাল, তা। এই জিহ্বার আগা সামনের উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়েছে। দালটা সায়ের সাথে চলে এসেছে। সা, দাল, জোয়া। জিহ্বার আগা সামনের উপরের কিসের সাথে? সামনের উপরের ২ দাঁতের আগার সাথে লেগে এগুলো উচ্চারণ হয়েছে। এখন হচ্ছে র এর মাখরাজ। র এর মাখরাজ হচ্ছে সহজ আছে। র জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে পড়তে হয়। এই পিঠ বলতে আবার উল্টা পিঠ না। অর্থাৎ জিহ্বার আগাটার যে একটা পিঠ আছে, ওইটা আপনি বরাবর জিহ্বার সাথে লাগাবেন। এটা বাংলা র এর মতো উচ্চারণ করলে আপনার অনেকটা হয়ে যাবে। তবে আপনাকে একদম ১০০% শুদ্ধ করে পড়তে হলে আপনার তাকরার করতে হবে, দেখতে হবে আ যারা বড়, বড় কারি আছেন তারা কিভাবে পড়েন। তো আমরা উচ্চারণ করি, আপনারা শুনতে, শুনতে ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। তাহলে জিহ্বার আগার পিঠ তার অর্থাৎ জিহ্বার আগা পিঠ তার বরাবর উপর তালুর সাথে যদি আমরা লাগাই, তাহলে এটার উচ্চারণ র, র, র। এরপরে যেটা সেটা হচ্ছে ঝা। ঝা এর সাথে ৩ টা আছে। সদ, সিন, ঝা। এই ৩ টা হচ্ছে আবার একই জায়গা থেকে উচ্চারণ হয়। কোন জায়গা থেকে আমরা দেখি? জিহ্বার আগা, জিহ্বার আগাতে হাত দেন। হাত দিয়া সামনের নিচের, আগে আমরা দিছি সামনের উপরের দাঁতের, এখন দিব সামনের নিচের ২ দাঁতের আগার সাথে লাগাবো। আগে লাগাইছিলাম সামনের উপরের ২ দাঁতের আগার সাথে, এখন সামনের নিচের ২ দাঁতের আগার সাথে। আপনি জিহ্বার আগাতে হাত দিবেন এবং আপনার সামনের যে দাঁতগুলো আছে এগুলোর নিচের আগাতে হাত দিয়ে মিলাবেন, মিলে বলবেন যে সদ, সিন, সা, স, দেখেন সদ, সিন, ঝা, স, সদ, সিন, ঝা। এরপরে হচ্ছে শিন। শিনের মাখরাজ আমরা জিমের সাথে পড়ে ফেলেছি, যে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে জিম, শিন, ইয়া। এরপর সদ আমরা এই যে মাত্র সিনের সাথে পড়লাম। দোয়াদ। এখন আমরা দোয়াদের মাখরাজ পড়ব, যে জিহ্বার গোড়ার কিনারা, অর্থাৎ জিহ্বার গোড়ার কোণার সামনের উপরের এক পাশের, এখানে কিনারা হবে, সম্ভবত এটা ভুল হয়েছে টাইপিং এর। জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে পড়তে হয়। অর্থাৎ জিহ্বার গোড়ার একটা সাইড আছে। ওই সাইডটা আপনার যেকোনো এক সাইডে, ডাইন সাইড হোক, বাম সাইড হোক। তবে বেশিরভাগ আ তাজবিদ যারা পড়ে তারা ডান সাইডে মিলানোর জন্য বলে, কারণ এটা সহজ। এক সাইডে জিহ্বার গোড়ার একটা কিনারা একটা যেকোনো এক পাশে লাগিয়ে বললাম বদ,
বদ, বদ। ওকে, এরপর হচ্ছে ত। ত এটা আমরা তায়ের সাথে পড়ে ফেলেছি। জ এটা আমরা সায়ের সাথে পড়ে ফেলেছি। আইন হায়ের সাথে পড়ে ফেলেছি। গইন এটা আমরা খয়ের সাথে পড়েছি। এখন আমরা ফা এর মাখরাজ পড়ব। ফা এর মাখরাজ কি? নিচের ঠোঁটের পেট ধরেন, নিচের ঠোঁটের পেটটা ধরেন। ধইরা সামনের উপরের ২ দাঁতের আগার সাথে লাগান। ২ টা দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লাগাই বলেন ফা, ফা, ফা। এরপরে হচ্ছে যে হরফটা কফ, এটার উচ্চারণ আমরা ১ম এ মাখরাজ জেনে নেই যে কোন জায়গা থেকে হবে। জিহ্বার গোড়ার বরাবর, তারপর জিহ্বার গোড়া, এখানে হবে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হবে। যেমন কফ, ক, এই যে একটু ক, ক, কফ, কফ। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হবে। কফ, কফ। এরপর হচ্ছে কাফ। কাফটা কফের থেকে একটু আগে বাড়াইয়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে পড়বেন। কাফ, কাফ। এরপর হচ্ছে লাম। লামটা জিহ্বার আগার কোণার জিহ্বার আগার কোণার সামনের উপরের জিহ্বার আগা, হ্যাঁ? জিহ্বার আগাটা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে পড়তে হয়। যেমন লাম, লাম। অর্থাৎ আপনার জিহ্বার যে আগাটা আপনি উপরের যে দাঁতের মাড়ির সাথে দাঁতের গোড়ার সাথে লাগিয়ে আপনি বলবেন লাম, লাম। এর উচ্চারণ সহজ আছে। এটা আপনি যেভাবে বলেন এটা হয়ে যাবে। লাম। এরপর হচ্ছে মিম। মিমের উচ্চারণ আমরা বায়ের সাথে বললাম। এরপর নুন। নুনটাও সহজ আছে। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয়। যেমন জিহ্বার আগাটা তার বরাবর উপরে তালুর সাথে লাগাবেন। নুন, নুন, নুন। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে পড়তে হয় নুন। আমরা পড়ব নুন, নুন। এরপরে ওয়াও। ওয়াও এর মাখরাজ হচ্ছে আমরা বায়ের সাথে পড়ে ফেলেছি যে ওয়াও বা মিম ২ ঠোঁট হইতে উচ্চারণ হয়। এরপর হচ্ছে হা আর হামজা। এই ২ টা একই জায়গা থেকে হলক বা কণ্ঠনালীর শুরু হইতে পড়তে হয়। হামজা, হা, হামজা, হা। এগুলো সহজ আছে। এরপরে ইয়া যে হরফটি এটা আমরা জিম, শিন, ইয়া এটার সাথে পড়ে ফেলেছি। তাহলে দেখেন আপনারা মাখরাজ সহ এভাবে ভালো করে আপনারা যদি এই অক্ষরগুলো না পড়েন, তাহলে আপনাদের কিছু অক্ষর উচ্চারণ সুন্দরভাবে হবে না। আর উচ্চারণ যদি আপনার সঠিক না হয়, তাহলে আপনার কি হবে? আপনি যদি কাফের জায়গায় গন পড়েন, গইনের জায়গায় কাফ পড়েন, তাহলে অনেক বড় একটা ভুল হবে। আপনাদেরকে জাস্ট একটা সিম্পল দেখাই। আপনি যদি বলেন যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে যে আমি আল্লাহর কাছে কি চাই? ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহর কাছে ক্ষমা চাই। কিন্তু আমাদের মধ্যে অনেকেই বেশিরভাগ উচ্চারণ করে যে আস্তাগফিরুল্লাহ। এই যে এখানে গয়নের জায়গায় কাফটা তার উচ্চারণে চলে আসে। এতে হয় কি? এতে অর্থ অনেক পরিবর্তন হয়ে যায়। এখানে হচ্ছে ক্ষমা চাওয়া আর এখানে হচ্ছে মানে কুফরি চাওয়া। তাহলে উচ্চারণটা কত গুরুত্বপূর্ণ মাখরাজ এটা জাস্ট একটা দেখেই বুঝাইছি, আরো অনেক আছে। তো এইভাবে করে আমাদেরকে উচ্চারণ সঠিকভাবে আপনি যদি পড়েন তাহলে আপনার কোরআন পড়া শুদ্ধ হবে ইনশাআল্লাহ। তাহলে আ কোরআন শুদ্ধ করে পড়া পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এই কামনা করে আজকে আমরা এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।